যেদিন প্রথম জয়েন করলাম অ্যাজ দ্য অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট, হুম, হুম। সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট আমাদেরকে যোগ্য মনে করেছেন, যে কারণে নেওয়া হয়েছে। এখন সেটা নিয়ে অনেক মিডিয়াতে অনেক কথাবার্তা শুরু হলো যে কেন, কোন বেসিসে আসলে উপদেষ্টা নেওয়া হয়েছে, ক্রীড়া উপদেষ্টা চাপিয়ে দিয়েছেন কিনা, সেসব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন বিহাইন্ড দ্য সিন কি চলেছে আই ডোন্ট নো। আমাকে প্রেসিডেন্ট অফার করেছেন, আমাকে বলা হয়েছে, আমি সেখানে গেছি। এখন আরেকটা টার্ম হয়েছে যে আমাদের কনস্টিটিউশন নাকি ব্রেক হয়েছে। এখন অন্যদের ব্যাপারে জানি না। আমাদের কনস্টিটিউশনে লেখা আছে প্রখ্যাত ক্রিকেটার অথবা সংগঠক হুম, তারা হুম। বোর্ড প্রেসিডেন্টের উপদেষ্টা হতে পারবেন। এখন কোয়েশ্চেনটা হচ্ছে সংগঠক হওয়ার ক্রাইটেরিয়া আসলে কি? আমি কিন্তু টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার মেম্বার। হুম, হুম। সো তো আপনি সংগঠক, সংগঠন দিক ফর্মালি তো থেকে, আমি হ্যাঁ। সংগঠক ক্যাটাগরিতে পড়েছি। এবার আমি যদি চিন্তা করি, আমি আপনাকে আরো কয়েকটা ছবি দিব। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট বার, ঢাকা দ্বিতীয় বিভাগ হুম, ক্রিকেট হুম। লিগে বারিধারা ড্যাজলার্স, সেই টিমটার জার্সিতে আপনি অনফিল্ডের লোগো দেখবেন। হ্যাঁ, আমরা দেখেছি সেই এটা টিমটার স্পন্সর, জার্সিতে হ্যাঁ। অনফিল্ডের লোগো। তার আগের বছর আজিম স্পোর্টিং ক্লাব আরেকটা টিম ছিল, সেটার জার্সিতে আপনি অনফিল্ডের লোগো দেখবেন। আপনি হাবিবুর রহমান সোহান যখন বিপিএল প্রথমবার খেলতে নেমেছেন, হুম, তার হুম, ব্যাটে অনফিল্ডের স্টিকার দেখবেন। আপনি এনসিএল টি-20 যেটা এবছর হচ্ছে, গত বছরের এনসিএল টি-20তে খুলনা টিমের প্র্যাকটিস জার্সিতে অনফিল্ডের লোগো দেখবেন। এখন ক্রীড়া সংগঠক হওয়ার যোগ্যতা কি তাকে পলিটিক্যাল পার্সন হতে হবে? আমার কোয়েশ্চেনটা সেটা। আমাদের দেশের প্রেক্ষাপটে ক্রীড়া সংগঠক হতে গেলে বা রেকগনাইজড ক্রীড়া সংগঠক হতে গেলে হয় তাকে পলিটিক্যাল পার্সন হতে হয়, না হয় কোনো বড় কোম্পানির বিগ শট হতে হয়। এটা হচ্ছে আমাদের দেশের একটা ক্রাইটেরিয়ার জায়গা। কিন্তু এই যে আমি আপনাকে প্রথম বিভাগের কথা বললাম, হুম, হুম, হুম। দ্বিতীয় বিভাগের কথা বললাম, আমি আপনাকে বললাম যে এনসিএল এ আমার স্পন্সর গেছে, এবং টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা, আপনি যদি চিন্তা করেন আমরা সামনে একটা পেসার হান্ট করছি। খুব রিসেন্টলি আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা ট্যালেন্ট হান্ট করেছি। সবগুলো উপজেলা থেকে ১১৯টা ইউনিয়ন থেকে একদম ট্যালেন্ট বাছাই করে ১২০ জন ক্রিকেটারকে প্রশিক্ষণ দিচ্ছি। সামনে পেসার আচ্ছা। হান্টে ২ জন পেস বোলারের একদম ১ বছরের দায়িত্ব আমি নিয়ে নিব। এবং খুব মজার বিষয় কি জানেন? আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট একটা জেলাকে প্রতি বছর ২৪টা বল দেয়। সারা বছরের জন্য ২৪টা বল। আমি সেদিন ৫০টা বল দিয়েছি। আমি আমার জায়গা থেকে ৫০টা বল দিয়েছি একটা প্রতিষ্ঠান যাদের ব্র্যান্ডিং এর কাজ আমি করি। তাদেরকে বলেছি যে আমাকে নেক্সট ব্র্যান্ডিং এ টাকা দেওয়া লাগবে না। আমার টাঙ্গাইলে ৫০টা বল দিয়ে দিও। আমরা একটা গল্ফের ওয়ার্কশপ করিয়েছি যে পাওয়ার হিটিং এর সঙ্গে গল্ফের মিক্সচারের জন্য। আমরা ইন দ্য মিন টাইম ৪ জন ম্যাচ রেফারি কে বিসিবিতে প্রশিক্ষণ দিয়েছি। আমি আমার ইনফ্লুয়েন্স ইউজ করে কাজটা করেছি। আম্পায়ার্স উইংকে ধন্যবাদ। আমি কনভিন্স করতে পেরেছি। এই বছরটাতে ঢাকা ডিভিশনের আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্সটা টাঙ্গাইলে হয়েছে এবং সেটা আমার জোরাজুরিতে হয়েছে। আমি সেটা অফার করেছিলাম বিসিবিকে, আই ওয়ান্ট টু হোস্ট দ্য ইভেন্ট। সো আসলে সংগঠক হিসেবে আপনি আর কি চান, ক্রাইটেরিয়া চান আমি জানি না। এখন ওই যে ব্যাপারটা যেটা হয় যে আমাদের বাংলাদেশে হয় সংগঠক হতে গেলে আপনার চুল পাকতে হবে, আপনাকে মুরব্বি হতে হবে, না হয় পলিটিক্যাল পার্সন হতে হবে, না হয় বড় কোনো কোম্পানির বিগ শট হতে হবে। সো ২-৩টার কোনোটাই আমি না। কিন্তু সংগঠক তো আমি, মানে হ্যাঁ। ফর্মালি তো সংগঠক আমি। এখন এবার দ্বিতীয় বিষয়টা আসি। আমি যখন জয়েন করলাম, আমাদের সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট তিনি টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি একটা ইভেন্ট করবেন এবং সেই ইভেন্টটা হচ্ছে প্রত্যেকটা বিভাগে অনূর্ধ্ব ১৩ বাচ্চাদের একটা টুর্নামেন্ট। আমি যেদিন জয়েন করলাম, আমি সেদিন সেখানে বললাম যে শুধুমাত্র তো আসলে অনূর্ধ্ব ১৩ টুর্নামেন্ট করে তো লাভ নেই। ডেফিনিটলি প্রেসিডেন্ট চিন্তা করেছেন ক্রিকেটের ব্র্যান্ডিং, বাচ্চাদেরকে টেস্ট ক্রিকেটের ভ্যালুটা বোঝানোর জন্য এই কাজটা করা। আমি সেখানে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করলাম যে আমরা একটা কাজ করি, আমরা প্রত্যেকটা বিভাগে যাই, ইনফ্রাস্ট্রাকচার গুলো দেখি। আসলে কোন কোন বিভাগে কি কি সমস্যা, ৪০-৪২টা জেলায় জেলা লিগ হয় না, লিগগুলো কেন হয় না? আমরা বিভাগীয় প্রশাসনের সঙ্গে কথা বলি, আমরা বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলি, আমরা ডিস্ট্রিক্ট কমিশনারদের সঙ্গে কথা বলি। হোয়াট আর দ্য প্রবলেমস? ওই জায়গায় প্রবলেমগুলো আইডেন্টিফাই কি করা। তো এটা প্রথম দিন খুলনাতে শ্রদ্ধেয় নাজমুল আবেদীন ফাহিম স্যার গেছেন, আমরা যাইনি। তো বোর্ড প্রেসিডেন্ট আমাকে ওই দিন রাতের বেলা খুব হতাশার একটা কথা বললেন যে আমি এই যে এত আমরা এরকম একটা আয়োজন করেছি, আমরা ডিভিশনগুলোতে গিয়ে গিয়ে আমরা দেখবো যে হোয়াট আর দ্য প্রবলেমস, কোনো মিডিয়া এগুলোকে ফোকাস করে না। সব মিডিয়া আসলে খুব গ্ল্যামারাস জিনিসগুলোকে ফোকাস করে ব্যাপার। তো হোয়াট ক্যান উই ডু? তো আমি তখন বোর্ড প্রেসিডেন্টকে বললাম যে ভাই, আমরা আমাদের বিসিবির পেজটাকে ব্যবহার করতে পারি, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ফারুক আহমেদ সাহেব বিসিবি থেকে যাওয়ার পর ওই পেজটা যে ২ জন দেখতেন আসলে ফরমালি, ওই ২ জনকে বিসিবি থেকে টার্মিনেট করা হয়েছিল। ওই ২ জনকে, মানে রিগার্ডিং সেটা তারা হয়তোবা ফারুক আহমেদ সাহেবের ক্লোজ আ হুম, 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 হতে হুম। পারেন সেটার কারণে। তো আল্টিমেটলি বিসিবির পেইজে এগুলোকে দেখভাল করার মতো ঐরকম মানুষ ছিলেন না, ম্যান পাওয়ার ছিল না। তখন সম্মানিত প্রেসিডেন্ট আমাকে রিকোয়েস্ট করলেন যে, "তুমি তাহলে তোমার অন ফিল্ডে এগুলোকে নিয়ে একটু কনটেন্ট করো। যে আমরা যে এই প্রবলেমগুলো দেখছি একটা ডায়েরির মতো। এই প্রবলেমগুলো দেখছি এবং আমরা সেই অনুযায়ী কি, কি স্টেপ সামনে নেব।" আপনাকে একটা মজার বিষয় বলি। আমরা যখন রংপুরে গেলাম, রংপুরে ক্রিকেট গার্ডেন নামে একটা জায়গা আছে যেখানে রংপুরে তারা ক্রিকেট খেলে। অস্বাস্থ্যকর পরিবেশ। পাশের মাঠে মেলা হয়, আউটার মাঠটাতে অস্বাস্থ্যকর পরিবেশ। আমি নাসির হোসেনকে সাথে নিয়ে একটা কনটেন্ট করলাম যে, "দিস আর দ্য প্রবলেমস। ড্রেসিং রুম ঠিক নাই, মাঠের এই অবস্থা, আউটফিল্ড ভালো না।"
বগুড়া স্টেডিয়ামে মনে হয় ১৯ জন গ্রাউন্ডসম্যান আছে, টোটাল রংপুরে মাত্র একজন গ্রাউন্ডসম্যান। এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম যাতে খুব স্বচ্ছতা থাকে, এবং দিনের ডে রিপোর্ট আমি দিনে দেওয়া শুরু করলাম যে দিজ আর দ্য প্রবলেমস, এবং এনএসএর কাছে আমি ডে রিপোর্ট পাঠানো শুরু করলাম। দেখেন, একটা মজার বিষয়, আমি এর মধ্যে একটা ক্রাইটেরিয়া করেছিলাম যে আমরা প্রত্যেকটা বিভাগে একটা বুথ রাখবো প্যারেন্টাল কোচিং ওয়ার্কশপ, মানে বাবা মায়েদেরকে আমরা কোচ বানাবো। আমাদের যেটা হয় যে আমাদের বাবা মায়েরা ক্রিকেটে ইন্টারেস্টেড থাকেন না, হ্যাঁ আমাদেরকে ক্রিকেট খেলায় না, নিশ্চয়ই তো। সো বিসিবি থেকে আমাদের সঙ্গে একজন গেম ডেভেলপমেন্টের কোচ যাবেন, হুম হুম এবং সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট তিনিও তো একজন এডুকেটর। হুম হুম। তিনি গিয়ে বাবা মায়েদেরকে ক্রিকেট সাইকোলজি নিয়ে কথা বলবেন, তাদের কাছ থেকে অনেক কিছু জানবেন। এই প্যারেন্টাল কোচিং বুথটা আমি রাখলাম। আর পেসার হান্টের একটা ব্যবস্থা করলাম, যেটা আমার কাছে তখন মনে হলো যে আমরা যখন ছোট ছিলাম বা আমরা বড় হওয়ার পর ইবাদত ভাইরা যখন লাস্ট ছিলেন, হুম হুম। তখন লাস্ট একবার পেসার হান্ট হয়েছে, এরপর আর পেসার হান্ট হয় না। আমরা একটা র্যান্ডম পেসার হান্টের ব্যবস্থা করলাম স্পিড গান দিয়ে। তো পেসার রানটা খুব সাকসেসফুল হয়ে গেল। সেখানে সিলেটে ১৩৪ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে বল করে কাউকে পাওয়া গেল। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে বললেন ওকে গেম ডেভেলপমেন্টের সিস্টেমে নিয়ে নাও, র পেস বোলার। মোস্তাফিজ তাসকিন চট্টগ্রামে এসে ওদেরকে দেখালেন, মোটিভেট করলেন যে কিভাবে পেস বল করতে হয়। খুব সুন্দর সুন্দর বিষয়। আর যে বিষয়টা বলছিলাম আমি, যে এই যে বিভাগীয় কমিশনারদের সঙ্গে দেখা করা, একটা ডে রিপোর্ট জমা দেওয়া, ওয়াটার দ্য ক্রাইসিস, এবং কন্টেন্টগুলোতে একটা স্বচ্ছতা রাখা। সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট, আমি দেখি হি ইজ নট হ্যাপি, কিছু একটা তাকে ডিস্টার্ব করছে। কি ডিস্টার্ব করছে? কোনো একজন জার্নালিস্ট নাকি তাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন, সামি কেন কন্টেন্ট করছে, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সামি কেন কন্টেন্ট করছে, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা তো নিউজ পাচ্ছি না, সামি তো আগে আগে সব নিউজ পেয়ে যাচ্ছে। এখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে কি, উনি অস্ট্রেলিয়াতে থেকেছেন, উনি আমাদের এখানকার এই কমপ্লিকেসিভ পলিটিক্স গুলো আসলে বোঝেন না। উনি খুব সহজ সরল মানুষ, উনি অতীব সরল একজন মানুষ। উনি প্যানিকড হয়ে যাচ্ছিলেন ওই সময়টাতে। আমি আর ওনাকে বলি নাই যে ভাইয়া কন্টেন্ট তো আপনি আমাকে করতে বলছেন। আরেকটা বিষয়, এই যে কন্টেন্ট গুলো করা হচ্ছে না, আমার একটা ক্যামেরাম্যান পাঠাতে হচ্ছে না, ১৭,৫০০ টাকা আমার নিজের পকেট থেকে খরচ গেছে। এটা তো বিসিবি তো আর আমাকে কোনো কিছু পে করছে না, আমি তো এক্সট্রা খরচ করছি। এখন আপনি যদি আমাকে বলেন যে এই কন্টেন্ট গুলো যদি আমি অনফিল্ডে না করতাম আমার কি হতো, আমি তো রাতের বেলা এসে বিরাট কোহলির ব্যাটিং অ্যানালাইসিস করতাম, ট্রু। আমি তামিম ইকবালের ব্যাটিং অ্যানালাইসিস করতাম, আমি তানজিদ তামিমের ব্যাটিং অ্যানালাইসিস ইভেন করতাম। ভিউ বেশি হইতো কেউ বেশি এগুলোতে। হতো। হ্যাঁ। এগুলো তো দেখেও খুব কম মানুষ, ডেভেলপমেন্ট হুম রিলেটেড হুম জিনিস। কিন্তু আমরা একটা স্বচ্ছতা, এবং সেই সাথে আমরা মিনিস্ট্রিতে একটা ডায়েরি হিসাবে এনএসসির কাছে আমি পাঠাতাম প্রতিদিন যে দিজ আর মাই অবজারভেশন, দিজ আর দ্য রেকমেন্ডেশনস। সো আমাদের বোর্ড প্রেসিডেন্ট মহোদয় খুব প্যানিকড, আমি তার মুখে হাসি দেখতে পাই না। আমরা যেদিন রংপুরে যাই, উনি আমাকে একটা কথা বললেন, সামি আই এম লস্ট। কেন লস্ট? আমি কাজ করতে পারছি না। মানে এটা তো একটা লেম ব্যাপার, সামি কন্টেন্ট কেন করছে? উনার মতো একজন ডেভেলপমেন্টে এক্সপার্ট মানুষ, তাকে তো ভাই আপনি কাজ করতে দিবেন, তাকে আপনি বারংবার ডিস্টার্ব করছেন, সামি কন্টেন্ট কেন করছে? একটা লেম ব্যাপার না ভাই? ট্রু। এখন প্রথম কথা, উনি আমাকে বলেছেন কন্টেন্ট করার জন্য। এখন উনি না একটা পুরো বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন। তো আমরা যেদিন বরিশাল যাব তার আগের রাতে বোর্ড প্রেসিডেন্ট মহোদয় বললেন যে, "সামি আই এম টোটালি লস্ট। তুমি কালকের দিনটা একটু রেস্ট নাও। কালকে বরিশাল যাওয়ার দরকার নাই।" দ্যাট পার্টিকুলার মোমেন্ট আমি বললাম যে, "আমি এখানে থাকব না।" আমি ওই সময় বললাম, সঙ্গে সঙ্গে একটা রেজিগনেশন লেটার পাঠালাম, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম। এবং সত্যিকারের অর্থে কি, বিসিবি প্রেসিডেন্ট পোস্টটা না একটু পলিটিক্যাল পোস্টও, মানে একটা গার্ডসও দরকার হয়। আমাদের প্রেসিডেন্ট যিনি, উনি তো দীর্ঘদিন থেকেছেন অস্ট্রেলিয়াতে। উনি তো এই কমপ্লেক্স বিষয়গুলো বোঝেন না, উনি শুধু ডেভেলপমেন্টটা জানেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে সাংবাদিক তাকে বা যে সাংবাদিকরা তাকে ডিস্টার্ব করছেন, হুম হুম। আহ, ধরেন উনার তাদেরকে একটা উল্টা ঝাড়ি দিয়ে দেওয়া উচিত দরকার, ছিল। কিন্তু উনি নেচারের না। উনি আমার বাবার বয়সী। আমি তো উনাকেও আমি আমি যদি সত্যিকারের অর্থে আমি যদি ওই কথাটা তখন বলি, একটা ফেসবুকে স্ট্যাটাস দেই যে, সম্মানিত বিসিবি প্রেসিডেন্ট উনি আমাকে কন্টেন্ট গুলো করতে বলেছেন, এখন উনি সেটাকে কাভার আপ করতে পারছেন না, তখন জিনিসটা একটা মেস ক্রিয়েট হতো। এমনি কদিন আগে একটা মেস হয়ে ফারুক আহমেদকে বিদায় করা হয়েছে। হুম হুম আমি হুম। ওই জায়গাটা আর কোনো মেস ক্রিয়েট করতে চাই নাই। এখন এই যে আমি এই কথাটা বলছি, আমার কথাটা যদি মিথ্যা হয় আমি তো পডকাস্টে কথাটা বলতাম না। সম্মানিত বোর্ড প্রেসিডেন্টও তো বিষয়টা অস্বীকার করতে পারতেন। বাট সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট পরে কিন্তু যমুনা টেলিভিশনে আমার শোতে এসেছেন, এবং তখন তিনি বলেছেন যে, "সামি কি করব? আমি তো এই জিনিসগুলো বুঝতে পারি নাই যে আমার এই দেশে যে ব্যাপারটা আসলে এইরকম, এইভাবে চলে।" এবং একটা কথা উনি খুব আইরনিক্যালি বলেছেন, ওই শোটা যদি আপনি দেখেন, আমিও কোয়েশ্চেন করছিলাম, মজা নিয়ে কোয়েশ্চেন করছিলাম। কারণ আমি তো এখন ফ্রি। উনি বলেছেন, "আমার বুঝতে একটু সময় কম লেগেছে, আমার বুঝতে একটু সময় বেশি লেগেছে। এদেশে ন্যাশনাল টিমটা ঠিক থাকলেই সব ঠিক থাকে। বিপিএল ঠিক থাকলেই সব ঠিক থাকে।" মানে ট্রু। আসলে তো বিপিএল নিয়ে আপনি একটা প্রেস কনফারেন্সে উনাকে ১০টা কোয়েশ্চেন করা হলে ৮টা করা হয় বিপিএল নিয়ে। আসলে তো কোয়েশ্চেন আপনি করবেন এনসিএল নিয়ে। আপনি তো কোয়েশ্চেন করবেন জেলা লিগ নিয়ে। এখন এই প্রেসিডেন্ট তো এগুলা দেখে আসছেন। এই প্রেসিডেন্ট তো এগুলা দেখেন নাই। যে ব্যাপারটা এরকম, এবং আ সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হয়। এগুলো তো এই প্রেসিডেন্ট দেখেন নাই। সো ওই টাইমে পুরো বিষয়টা মেস। I tried to protect my president. আমি আমার
লাস্ট দিন পর্যন্ত আমি আমার দায়িত্বটি পালন করেছি। যেহেতু আমার প্রেসিডেন্টকে ডিস্টার্ব করা হচ্ছে, আমার কনটেন্ট করা ইস্যু নিয়ে যে কনটেন্টটা উনি আমাকে করতে বলেছেন, এটা উনার জন্য একটা বিব্রতকর ব্যাপার হতো সে সময়টায়। যদি আমি বলতাম যে কনটেন্ট উনি আমাকে করতে বলেছেন। বাট আমি আবারও এটা ক্লিয়ার করে দিই দর্শকদের কাছে, উনাকে ভুল বোঝার কিছু না। কারণ উনি এরকম কমপ্লেক্স বিষয় বোঝেন না। উনি থেকেছেন অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন। উনি এখনকার এই কমপ্লেক্স বিষয়গুলো উনি জানেন না, এই পলিটিক্যাল বিষয়গুলো উনি জানেন না।